বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনি যদি বাংলাদেশের প্রাথমিক শিক্ষা বিভাগ সংশ্লিষ্ট কেউ হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। দর্শক, সারা দেশে ট্রেনিং অন কম্পিটেন্সি বেসড আইটেমস ডেভেলপমেন্ট, মার্কিং অ্যান্ড টেস্টিং অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ যোগ্যতা ভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন, মূল্যায়ন ও পরীক্ষা ব্যবস্থাপনা বিষয়ে প্রাথমিক শিক্ষকদের 3 দিনব্যাপী প্রশিক্ষণ চলমান। আমি এখন উক্ত 3 দিনের প্রশিক্ষণের শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রশিক্ষণের প্রথম দিনে অধিবেশন 1-এ রয়েছে পরিচিতি, উদ্দেশ্য এবং প্রশিক্ষণের নিয়মাবলী। অধিবেশন 2-এ রয়েছে যোগ্যতা ভিত্তিক প্রাথমিক শিক্ষাক্রম। দর্শক, এই যোগ্যতা ভিত্তিক প্রাথমিক শিক্ষাক্রমের অধীনে যে বিষয়বস্তুগুলো অন্তর্ভুক্ত করা রয়েছে সেগুলো এখানে আলোচিত হবে, অর্থাৎ প্রান্তিক যোগ্যতা, বিষয়ভিত্তিক যোগ্যতা, শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা ইত্যাদি বিষয়গুলো এই অধিবেশন 2-এ আলোচনার ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম দিনের অধিবেশনের 3-এর অন্তর্ভুক্তি বিষয়টি হল বেঞ্জামিন ব্লুমের শিখন ক্ষেত্র। অধিবেশন 4-এ রয়েছে কৃতিত্ব অভিক্ষা, নৈর্ব্যক্তিক অভিক্ষাপদ এবং 5 অর্থাৎ অধিবেশন 5-এর অন্তর্ভুক্ত বিষয়টি হল কৃতিত্ব অভিক্ষা, নৈর্ব্যক্তিক অভিক্ষাপদ ইত্যাদি। অর্থাৎ অধিবেশন 4 এবং 5-এ একই বিষয় অন্তর্ভুক্ত করা রয়েছে। এরপরে দ্বিতীয় দিনের অধিবেশন 1-এ রয়েছে যোগ্যতা অনুসারে বিষয়ভিত্তিক বহু নির্বাচনী অভিক্ষাপদ প্রণয়ন। এটি হবে জ্ঞানমূলক, উপলব্ধিমূলক এবং প্রয়োগমূলক শিখনের ক্ষেত্র অনুসারে। অধিবেশন 2-এর অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো যোগ্যতা অনুসারে বিষয়ভিত্তিক বহু নির্বাচনী অভিক্ষাপদ প্রণয়ন, অর্থাৎ অধিবেশন 1 এবং 2-এর বিষয় একই। এরপরে অধিবেশন 3 এবং 4-এ একই বিষয় অন্তর্ভুক্ত করা রয়েছে, অর্থাৎ সেটি হলো কাঠামোবদ্ধ অভিক্ষাপদ প্রণয়ন। এটিও জ্ঞান অনুধাবন এবং প্রয়োগমূলক জ্ঞানের ক্ষেত্র অনুসারে প্রণয়ন করা হয়েছে। এরপরে অধিবেশন 5, দ্বিতীয় দিনের অধিবেশন 5-এর যে বিষয়টি 5 অন্তর্ভুক্ত করা রয়েছে সেটি হলো কাঠামোবদ্ধ অভিক্ষাপদের উত্তর লিখন ও মার্কিং স্কিম প্রণয়ন। এরপরে তৃতীয় বা শেষ দিনের অধিবেশন 1-এর অন্তর্ভুক্ত বিষয় হলো মার্কিং স্কিম অনুসরণে অভিক্ষাপদের উত্তর মূল্যায়ন ও পর্যালোচনা। অধিবেশন 2-এও একই বিষয় রাখা হয়েছে এবং অধিবেশন 3-এ আছে টেস্ট অ্যাডমিনিস্ট্রেশন। তৃতীয় দিনের অধিবেশন 4-এ রয়েছে মূল্যায়ন অনুশীলন ও উত্তরপত্র মূল্যায়ন পর্যালোচনা। তৃতীয় দিনের শেষ অধিবেশনে অর্থাৎ পঞ্চম অধিবেশনের বিষয়বস্তু হলো মুক্ত আলোচনা ও সমাপন। একজন শিক্ষকের অন্যতম প্রধান দায়িত্ব হলো পরীক্ষার উত্তরপত্র বা খাতা যথাযথভাবে মূল্যায়ন করা। এক্ষেত্রে পরীক্ষকের ব্যক্তিগত রাগ, অনুরাগ কোনোটি মূল্যায়নের উপরে প্রভাব ফেলা সমীচীন নয়। এছাড়া সারা দেশের সকল পরীক্ষার্থীদের খাতা সমভাবে পরীক্ষিত হওয়াটাও জরুরি। সম্ভবত এসব কিছু বিবেচনা করেই সরকারের শিক্ষা বিভাগ সম্মানিত পরীক্ষকবৃন্দের জন্য একটি অভিন্ন নীতিমালা প্রণয়ন করেছেন, যা পরীক্ষকদের কাছে মার্কিং স্কিম হিসেবে পরিচিত। সম্মানিত পরীক্ষকবৃন্দের উদ্দেশ্যে উক্ত মার্কিং স্কিমের খণ্ডিতাংশ এখন আপনাদের সঙ্গে আলোচনা করছি। প্রথমে জেনে নেওয়া যাক মার্কিং স্কিম কি। প্রতি বিষয়ের প্রতিটি প্রশ্ন ও তার সম্ভাব্য উত্তর এবং উত্তর মূল্যায়ন নির্দেশিকা অর্থাৎ শিক্ষার্থী কর্তৃক লিখিত প্রতিটি প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে সে কত নম্বর পাবে তার সুস্পষ্ট নির্দেশনা সম্বলিত ডকুমেন্ট হলো মার্কিং স্কিম। মার্কিং স্কিমের যৌক্তিকতা বা প্রয়োজনীয়তা অর্থাৎ কেন মার্কিং স্কিম প্রণয়ন করা দরকার সেটাই হলো এরকম। 1, মূল্যায়ন নির্দেশিকা একটি সুস্পষ্ট ডকুমেন্ট বলে মূল্যায়ন যথার্থ হয়। 2, উত্তরপত্র মূল্যায়নকারীগণ ইচ্ছে মাফিক মূল্যায়ন করতে পারেন না বলে মূল্যায়ন নিরপেক্ষ হয়। 3, মূল্যায়ন পক্ষপাতহীন হয়। 4, কোনো শিক্ষার্থী অধিক সুবিধা পাবে না, পক্ষান্তরে কেউ বঞ্চিত হবে না। এবারে আমরা জানব বিভিন্ন পরীক্ষকগণ কর্তৃক
প্রদত্ত নম্বরের মধ্যে পার্থক্য হবার কারণসমূহ কি কি? কারণগুলো হলো এরকম: 1. প্রশ্নপত্রে সুঅভিক্ষার বৈশিষ্ট্য বজায় না থাকা। 2. পরীক্ষকগণকে কোনো মার্কিং স্কিম সরবরাহ না করা। 3. পরীক্ষক কর্তৃক নির্দেশনা বোঝার ক্ষেত্রে অস্পষ্টতা। 4. উত্তরপত্র মূল্যায়নের জন্য বরাদ্দকৃত সময়ের স্বল্পতা। এবং 5. উত্তরপত্র মূল্যায়নকারী নির্বাচনের ত্রুটিজনিত কারণে সুযোগ্য পরীক্ষক নির্বাচিত না হওয়া। এবারে আলোচনা করা যাক উত্তরপত্র মূল্যায়নকারীগণের জন্য অনুসরণীয় নির্দেশনাসমূহ কি কি। প্রথমে আমরা জানব মূল্যায়নকারীগণের জন্য মূল্যায়ন পূর্ব করণীয় কাজ কি কি। 1. প্রতিটি অভিক্ষাপদ মনোযোগ সহকারে পড়বেন। 2. উত্তরপত্র মূল্যায়নের আগে উত্তরপত্র মূল্যায়নকারীকে মার্কিং স্কিম ভালো করে পড়ে প্রতিটি অভিক্ষাপদের উত্তর এবং তার বিপরীতে কত নম্বর প্রদান করতে হবে, কি হবে তা নিশ্চিত হতে হবে। 3. মার্কিং স্কিমে প্রতিটি অভিক্ষাপদের জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে তা অনুসরণ করতে হবে। উল্লেখ্য, মূল্যায়নকারীকে সংশ্লিষ্ট বিষয়ের পাঠ্য বই ও তার বিষয়বস্তু, যোগ্যতা ইত্যাদি বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। 4. এই বিষয়ে কোনো অস্পষ্টতা দেখা দিলে তবে তা স্পষ্টীকরণের জন্য প্রধান শিক্ষক বা ন্যাপের সংশ্লিষ্ট বিষয়ের অভিক্ষাপদ প্রণয়নকারীগণের সহায়তা নিতে হবে। 5. কোনো অভিক্ষাপদের উত্তর সম্পর্কে মূল্যায়নকারী নিশ্চিত না হয়ে কেবলমাত্র আন্দাজের উপর ভিত্তি করে মূল্যায়ন করা যাবে না। 6. উত্তরপত্রের প্যাকেট সংগ্রহ করবার পর প্যাকেটের ভিতর খাতার সংখ্যা গণনা করে দেখতে হবে। কোনো প্রকার অসঙ্গতি দেখা গেলে তা সরবরাহকারীকে অবহিত করতে হবে। এবারে আমরা জানব উত্তরপত্র মূল্যায়নকালীন সময় আমাদের কি কি করণীয় আছে। 1. উত্তরপত্র মূল্যায়নকারীকে ধৈর্য সহকারে উত্তরপত্র মূল্যায়ন করতে হবে। 2. মূল্যায়নকারী মূল্যায়নকালে সম্পূর্ণ নিরপেক্ষভাবে খাতা মূল্যায়ন করবেন। মূল্যায়নকারীকে সর্বদা মনে রাখতে হবে যে তিনি বিচারকের দায়িত্ব পালন করছেন। 3. শিক্ষার্থী অপ্রাসঙ্গিক বা ভুল উত্তরের জন্য কোনো নম্বর পাবে না। 4. বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ভুল বানানোর জন্য কোনো নম্বর কর্তন করা সমীচীন হবে না। 5. অস্পষ্টতা কিংবা দুর্বোধ্যতার কারণে হাতের লেখা পড়তে না পারলে কোনো স্কোর বা নম্বর দেওয়া যাবে না। 6. হাতের লেখা ভালো মন্দের কারণে নম্বর প্রদানের ক্ষেত্রে কোনো রকম হেরফের হবে না, কেননা এখানে হাতের লেখার কোনো যাচাই করা হচ্ছে না। শিক্ষার্থী প্রশ্নের উত্তর বা তথ্য জানে কিনা সেটি মূল বিবেচ্য বিষয়। 7. বহু নির্বাচনী প্রশ্নের জন্য প্রশ্নপত্রে যে নির্দেশনা প্রদান করা হয়েছে তা যথাযথভাবে অনুসরণ করবেন। অভিক্ষার উত্তরে যথার্থ ও সুনির্দিষ্টতার দিকে লক্ষ্য রেখে মূল্যায়ন করতে হবে। 8. প্রতিটি অভিক্ষা পদের উত্তর মূল্যায়ন করেছেন কিনা তা মূল্যায়নকারীকে যাচাই করে দেখতে হবে। 9. প্রতিটি উত্তরের জন্য নির্দেশনা মোতাবেক নম্বর প্রদান করা হয়েছে কিনা তা পুনর্নিরীক্ষা করতে হবে। এবং 10. নম্বর প্রদানের ক্ষেত্রে ঘষা মাজা করা যাবে না। প্রয়োজনে এক টানে কেটে সঠিক নম্বর বসিয়ে পাশে অনুস্বাক্ষর করতে হবে। এবার আমরা জানব উত্তরপত্র মূল্যায়ন পরে আমাদের কি কি করণীয় রয়েছে। উত্তরপত্র মূল্যায়নের পরে আমাদের যা করণীয় তা এরকম: 1. পরীক্ষার্থীর রোল নম্বর অনুযায়ী পরীক্ষিত উত্তরগুলো সাজাতে হবে। 2. প্রতিটি নম্বর ফর্দের নিচে মূল্যায়নকারীকে যথাস্থানে স্বাক্ষর করতে হবে। নম্বর ফর্দে নম্বর উত্তোলনে কোনো প্রকার কাটাকাটি বা ঘষা মাজা অর্থাৎ ওভার রাইটিং করা যাবে না। প্রয়োজনে এক টানে কেটে সঠিক নম্বর বসিয়ে পাশে অনুস্বাক্ষর করতে হবে। এবং 3 হলো সকল প্রকার গোপনীয়তা বজায় রাখতে হবে। এবার আমরা জানব উত্তরপত্র মূল্যায়নকারীগণ যা যা করবেন না। উত্তরপত্র মূল্যায়নকারীগণ যা যা করবেন না সেগুলো এরকম: 1. এক বসায় 5 থেকে 10টির বেশি উত্তরপত্র মূল্যায়ন করবেন না। 2. নিজের ব্যক্তিগত অভিমতের ভিত্তিতে উত্তর মূল্যায়ন করা যাবে না। 3. উত্তরপত্র যেখানে সেখানে অযত্নে ফেলে রাখা যাবে না। 4. অমনোযোগী হয়ে উত্তরপত্র মূল্যায়ন করা যাবে না। এবং 5. অপরিষ্কার লেখা দেখে অধৈর্য হওয়া যাবে না এবং সুন্দর লেখা বা অপরিষ্কার লেখার জন্য অধিক বা কম নম্বর প্রদান করা যাবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকের এই ভিডিওটি শেষ পর্যায়ে এসেছি। সবার শুভকামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।